মাস তিনেক হলো মিনতি দীপের সাথে বিয়ে করে এই বাড়িতে এসেছে। দীপের মায়ের শরীরটা বেশ অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না। ছেলের বিয়েটা দিয়ে এবার অন্তত উনি শান্তিতে মরতে পারবেন। বৌমা মিনতিকে বেশ ভালোই লাগে ওনার। মেয়েটা শিক্ষিতা, সুশ্রী, বুদ্ধিমতী আর শান্ত স্বভাবের। সংসারের বিভিন্ন কাজের প্রতি একটা চাপ উদাসীনতা থাকলেও স্বামী ও শাশুড়ির প্রতি যথেষ্ট যত্নবতী। মিনতি জানে ও শাশুড়ি আর বেশি দিন নন। তারপরে এই সংসারের সব দায়িত্ব এসে তার ঘাড়েই পড়বে। সে না হয় ঘরের কাজ ধীরে ধীরে শিখে নেবে ও, কিন্তু রান্নাবান্না, ঘর গুছিয়ে রাখা ছাড়াও তার এই শ্বশুরবাড়িতে আরও একটা কাজ আছে, ভবিষ্যতেও থাকবে। বেড়াল। বিয়ের পরেই মিনতি কোনো এক আত্মীয়র মুখে শুনেছিল তোমার শাশুড়ি বরাবরই বিড়াল ভক্ত। বর্তমানে বাড়িতে ওনার পাঁচটা বিড়াল আছে, দুটো বড় আর তিনটে সদ্যজাত বিড়াল। এই প্রাণীটার নাম শুনলেই গা ঘিন ঘিন করে ওঠে মিনতির। এখন অবশ্য দেখতে দেখতে সয়ে এসেছে, তবু এখনও নিজ হাতে বিড়ালকে খেতে দিতে পারে না ও। শাশুড়ি মাই ওগুলোকে ডেকে এনে খেতে দেয়। আর মিনতির উদ্দেশ্যে বিরক্তসহ হেসে বলে, আমি না থাকলে বিড়ালগুলোকে তো তুমিই দেখবে, সরে না থেকে ওদের সাথে বন্ধুত্ব পাতিয়ে নিলেই তো হয়। দেখবে ওরাও তোমাকে ভালোবাসতে শুরু করে দেবে। কান বন্ধ রেখে শাশুড়ির এইসব কথাগুলো একেবারেই এড়িয়ে চলে মিনতি। রাত্রে দীপ বাড়ি ফিরে নিজেই বিড়ালগুলোকে ডেকে খেতে দেয়। মাঝে মাঝে বিড়াল বাচ্চাগুলোকে ভালোবেসে নিজে হাতে খাইয়ে দেয়। প্রথমটাই খুব বেশি আপত্তি করলেও মিনতিকে এখন এসব ব্যাপারে ভীষণই উদাসীন থাকতে দেখা যায়। ব্যাপারটা ক্রমশ চোখে পড়ে দীপের। সেও তার মায়েরই মতো বিড়াল ভক্ত, তবে মিনতিকে ওদের যত্ন নেওয়ার জন্য জোর করে না কখনো। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে বিড়ালকে খেতে দেওয়ার পর অন্যদিনের মতো টিভির সামনে না বসে নিজের ঘরে চলে গেল দীপ। মিনতির সাথে একটু কথা বলতে হবে। একটু বেশিই চুপচাপ হয়ে পড়েছে মেয়েটা আজকাল। প্রয়োজন ছাড়া একটাও অতিরিক্ত কথা বলে না। ছুটির দিনগুলোতে নিজের ঘরেই ঘুমোয়। দুপুরগুলো শীর্ষন্দু রচনা সমগ্র পড়েই কাটিয়ে দেয়। এরকম হওয়ার কারণটা না জানলেই নয়। আলোটা নিভিয়ে শুয়ে পড়া মিনতির পাশে গিয়ে বসল দীপ। আবেগ মাখানো কণ্ঠে বলল, মিনু, তোমার কি হয়েছে বলো তো? চুপচাপ থাকছো, জরুরি কথা ছাড়া অন্য কোনো কথাই বলছো না। কিছু কি হয়েছে তোমার? মিনতি সাড়া না দিয়ে একটু নড়ে চড়ে অন্যদিকে পাশ ফিরে শোয়। মিনতির মাথায় ভয়ে ভয়ে হাত রাখে দীপ। তারপর বুকে সাহস নিয়ে ফের বলে ওঠে, কি হয়েছে সেটা আমাকে অন্তত বলো, এতে তোমার সুবিধেই হবে। আচ্ছা, মায়ের কোনো কথাতে খারাপ লেগেছে তোমার? কয়েক সেকেন্ড পরেই উঠে বসে দীপের দিকে চোখ তুলে তাকায় মিনতি। ওর চোখের জল মুখের মধ্যে কেমন যেন অসহায়তাও রয়েছে। দীপ ওর গালে হাত রেখে বলে ওঠে, সমস্যাটা খুলে বলো, আমি নিশ্চয় তোমার সাহায্য করব। এবার মিনতি উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ রে বাবা, আমার সাধ্যের মধ্যে থাকলে তোমার চাহিদা আমি অবশ্যই মেটাবো। কথা দাও, আমার কথা রাখবে তুমি? কথা দিচ্ছ? রাখবো। তবে আমার সাধ্যের বাইরে যদি হয় তবে যাক গে। এখন চোখের জলটা মুছে বলো দেখি, কি চাই তোমার? বাচ্চা মেয়ের মতো দুহাতে চোখের জল চা রগড়ে মুছে ফেলে মিনতি। তারপর কণ্ঠ দৃঢ় করে বলে ওঠে, তুমি তো জানোই আমার বিড়াল টেড়াল একদম অপছন্দের, আর মা এগুলোর দায়িত্ব আমাকেই দেওয়ার চেষ্টা করেন। আমার মনে হয় ওই 5টা বিড়ালকে বাইরে কোথাও ছেড়ে দেওয়া হলে লাল হয়ে ওঠে দ্বীপের সমস্ত চোখ মুখ। মুহূর্তে উদ্ভূত হওয়া নিজের ক্রোধকে কোনো ক্রমে চেপে রেখে দীপ বলে ওঠে, এটা কি বলছো তুমি? মিনু, তুমিও তো জানোই যে মা বাড়িতে বেড়াল রাখতে কতটা ভালোবাসে। ওদের পরিচর্যা করতে করতে মায়ের ওদের প্রতি যে টান জন্মেছে সেটা কি তুমি বোঝো না? বিছানা থেকে নেমে দাঁড়ায় মিনতি। ভারী গলায় বলে ওঠে, আমি এটাই আন্দাজ করেছিলাম তুমি এসবই বলবে। বেড়ালগুলোর প্রতি তোমারও তো দরদ কোনো অংশে কম যায় না। অজাত্তা, বিড়ালগুলো আজাত্তা। সংসারে অশান্তি হবে ওদের জন্য। আমার যত ঝামেলা আর কষ্ট। এরকমই নানান কথা বলতে বলতে বেলকনির দরজাটা খুলে ঠান্ডা বাতাসে এসে দাঁড়ালো মিনতি। নিচের উঠোনের দিকে চেয়ে দেখল সিমেন্টের দাওয়াতে বিড়ালগুলো একজোট হয়ে বসে আছে। ঘাড় উঁচিয়ে ওরা তাকিয়ে আছে ব্যালকনির দিকে। খুব সম্ভবত মিনতির দিকেই চেয়ে আছে ওরা।
ব্যাপারটা মিনতিকে আরও অস্বস্তিতে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে ভেতরে এসে শুয়ে পড়ল মিনতি। দীপও পাশ ফিরে শুয়ে পড়েছে। পরের দিন সকালে উঠে শাশুড়ি মায়ের ঘরে চা দিতে গিয়ে মিনতি দেখে উনি ছটফট করছেন। সেই দৃশ্য দেখে মিনতির হাত ফসকে চায়ের কাপটা মেঝেতে পড়ে যায়। সেই শব্দে ঘুম ভেঙে যায় দীপে। উঠে বসে সে। মিনতি চেঁচিয়ে দীপকে ডেকে ওঠে, ওগো শুনছো? মায়ের ঘরে এসো, মা কেমন যেন করছে। এক বিষম আতঙ্কে দীপ ছুটে আসে নিচে ওর মায়ের ঘরে। কি হয়েছে মা? কেমন লাগছে? কি হচ্ছে বলো মা, বলো। ওদিকে মিনতি দেরি না করে অ্যাম্বুলেন্স সার্ভিসে ফোন করে। তাড়াতাড়ি করে দীপ ওর মাকে নার্সিংহোমে ভর্তি করে দেয়। প্রায় সপ্তাহখানেক ধরে ওই নার্সিংহোমে চিকিৎসা নেওয়ার পর মারা যান মহিলা। তার সব দেহটা যখন এ বাড়িতে শেষবারের মতো নিয়ে আসা হয়, তখন দীপ, মিনতি ও আত্মীয় স্বজন সহ কেঁদে ওঠে বেড়ালগুলো। ওরা যে কী বুঝে কাঁদছে সেটা বোঝবার উপায় নেই। তবে বোঝা যাচ্ছে ওদের মধ্যে কেমন যেন একটা ভয় ঢুকেছে। প্রায় এক সপ্তাহ চেনা হাতে সকাল আর দুপুরের খাবার না পেয়ে ওরা পাঁচজন যেন বুঝেই গেছে ওদের ভবিষ্যৎ অন্ধকারে মিশে যাচ্ছে। এবার থেকে সারাদিনকে ওদেরকে দেখবে, কেই ওদের সাথে খেলবে। শাশুড়িমা হসপিটালে থাকার সময় মিনতি ননদ এ বাড়িতে থাকছিল। সেই বিড়ালগুলোর দেখভাল করছিল। কিন্তু শ্রাদ্ধের কাজকর্ম পেরিয়ে গেলে তো সেও তার বাড়িতে চলে যাবে। তারপর কি হবে? মিনতিকেই কি বিড়ালগুলোর পরিচর্যা করতে হবে নাকি? ওদের নিজের হাতে খেতেও দিতে হবে। ব্যাপারটা কল্পনা করতেই গা শিউরে উঠল মিনতির। বেশ কিছুদিন পর প্রথম যেদিন চোখ নাক বুঝে বিড়ালগুলোকে খাবার দিতে গেল মিনতি, তখনই ব্যাপারটা হলো। কোনো রকমে খাবারটা মুখের কাছে নামিয়ে দিয়েই চলে আসব। ওনারা আবার মুখের সামনে খাবারটা না ধরলে খেতে পারেন না। যত সব বাড়াবাড়ি। দুধ ভাতের বাটিটা বসে থাকা বিড়ালগুলোর মুখের সামনে নামিয়ে দিতে যাচ্ছিল ও। আচমকা গায়ে কালো ছাপা ছাপা দাগ থাকা সাদা বিড়ালটা ওর হাতটাকে আশ্রে দিয়ে পেছনে পিছিয়ে গেল। আহ বলে চেঁচিয়ে উঠল মিনতি। ওর হাত থেকে বাটিটা পড়ে গেল ঝংকার তুলে। সব কটা বিড়াল মেও মেও করতে করতে পেছনের দিকে পিছিয়ে যেতে থাকলো। রাগে আর যন্ত্রণায় বাটিটা বাম হাতে তুলে নিয়ে বিড়ালগুলোর দিকে ছুঁড়ে মারল মিনতি। তারপর প্রায় ছুটতে ছুটতে বাড়ির ভেতরে চলে গেল। প্রথম থেকেই মিনতিকে বিড়ালগুলোর ভয় করে, তাই একটা বিড়াল ভয়েই ওকে আশ্রে দিয়েছিল। তার পরিবর্তে মিনতি বাটি ছুঁড়ে দেওয়ায় একটা বড় বিড়ালের নাক আর দুই চোখের ঠিক মধ্যবর্তী অংশটা আহত হলো। বিকেল গড়িয়ে আসার সময় ক্ষুধার্ত ছোট বিড়াল তিনটে ছড়িয়ে ছিটে পড়ে থাকা দুধ মাখা ভাতগুলো খেতে শুরু করলো। সেদিন রাত্রে শোবার আগে দীপ মিনতিকে আদর মাখানো কণ্ঠে বলে উঠল, তোমাকে আগে বলিনি বলে রাগ করো না যেন। আমি না কাল কলকাতার বাইরে যাচ্ছি, কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে 3 দিন পরে ফিরব। মানেটা কি? কি বলছো তুমি? এত বড় বাড়িতে একা থাকতে হবে আমাকে? একেবারেই না, তুমি তোমার বাবার বাড়ি চলে যেও। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি নেচে উঠল মিনতির মাথায়। ও বলে উঠল, বেশ, সে না হয় দেখা যাবে, আগে তুমি যাও, তারপর সেরকম হলে আমি চলে যাব। পরের দিন বেরিয়ে যাওয়ার আগে স্ত্রী মিনতির কপালে চুম্বন এঁকে দীপ বলেছিল, মায়ের বিড়ালগুলোকে পাশের পাড়ার দত্ত কাকিমাদের ঘরে গিয়ে এসো কোনোভাবে। ওদের বাড়িতেও পোষা বিড়াল আছে, অসুবিধে হবে না। তারপর সাবধানে যেও তোমার বাবার বাড়ি। স্বামীকে বিদায় দিয়ে পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দিল মিনতি। আজ যেভাবেই হোক বিড়ালগুলোকে পৃথিবী ছাড়া করবে ও। আজ বাবার বাড়ি না গিয়ে এ বাড়িতেই থেকে গেল ও। তৈরি হয়ে প্রথমেই গেল বাজারে। মিনতি জানে ইঁদুর মারার বিষ কোথায়, কোন দোকানে পাওয়া যায়, কিন্তু প্রশ্ন হলো ইঁদুর মারার বিষে বিড়ালগুলো কি আদৌ মরবে? যদি না মরে তাহলে? সঙ্গে কার্বলিক অ্যাসিডও নিয়ে নিল। চেষ্টা করে দেখতে ক্ষতি কি। খুব যত্ন সহকারে দুপুরের ভাত, ডাল আর পোস্ত রেঁধে ফেলল সময় নিয়ে। নিজের ভাগের ভাতটা আলাদা করে রেখে দিয়ে বিড়ালগুলোর জন্য ভাত বেড়ে নিল। সেই সাদা ভাতে মিশিয়ে ফেলল বাজার থেকে নিয়ে আসা বিষাক্ত পদার্থগুলো। মুখে একটা নিষ্ঠুর হাসি খেলে গেল ওর। বিড়ালগুলোর সামনে খাবারের পাত্রটা রেখে দিয়ে সোজা ঘরে চলে এলো মিনতি। আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখে আসবে বিড়ালগুলো মরেছে কিনা। যেমন ভাবা তেমন কাজ। প্রায় ঘন্টা দুয়েক এর মধ্যে খাওয়া দাওয়া টুকিটাকি কাজ সেরে বিড়ালগুলোকে দেখতে গেল ও। সূর্য তখন মাথার ওপর থেকে খানিকটা সরে শেষ হবে।
আশেপাশের ঘরবাড়ি, রাস্তাঘাট সব নিশ্চুপ। দুপুরের রৌদ্রে পুড়ে নেতিয়ে পড়েছে যেন। বিড়ালগুলোর খুব কাছে গিয়ে বিস্ফারিত চোখে ওদের দিকে তাকালো মিনতি। তিনটে বিড়াল বাচ্চা মেঝেতে নেতিয়ে শুয়ে আছে, কিন্তু বাকি দুই বড় বিড়াল শান্ত হয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। মিনতি দেখল খাবারের পাত্রটা খালি, মানে বিড়ালগুলো নিশ্চয়ই খাবারটা খেয়েছে। তবে কি বিষ কাজ করেনি? যদিও ছোট বিড়ালগুলো ঘুমে নেতিয়ে আছে, নাকি ওদের ওপর বিষের কুপ্রভাব পড়েছে, সেটা এখনও বোঝা যায়নি। কী করা উচিত সেটা না বুঝতে পেরেই মিনতি সোজা রান্নাঘরে গিয়ে হন্তদন্ত করে নতুন ছুরিটা নিয়ে এলো। সময় নষ্ট না করে সেই ধারালো ছুরির কোপ বসিয়ে দিল বড় বিড়াল দুটোর হাতে ও পায়ে। রক্তপাত হতে শুরু করলো, সেই সঙ্গে প্রবল কান্নাসহ যন্ত্রণায় কাতরাতে শুরু করলো দুটো নিষ্পাপ প্রাণী। সেই শব্দ প্রতিবেশীদের কানে যাওয়ার আগেই ছুরির আঘাতে প্রাণী দুটোকে নিঃশেষ করে দিল দীপের স্ত্রী মিনতি। কান্নার শব্দে জেগে উঠেছিল ছোট বিড়াল তিনটে। পরিস্থিতি বুঝে পালানোর আগেই তাদের ঘাড়ে রক্তমাখা ছুরিটা চালিয়ে দিল নিষ্ঠুর মিনতি। কে দেখল না দেখল সে খেয়াল ওর আর নেই। ওর মনে হয়েছে এই পাঁচটা পানি ওর জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল, আর পথের কাঁটাকে পথ থেকে সরানোর সময় ঠিক ভুলের হিসেব মানুষের মাথায় থাকে না। নিজের হাতে রক্ত দেখে ভীষণ ঘেন্না লাগছিল ওর, তাই বেশিক্ষণ সময় নষ্ট না করে বাড়ির ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিল ও। ছুরিটা একটা প্লাস্টিকে মুড়ে নিয়ে আবার বিড়ালগুলোর কাছে চলে এলো মিনতি। এবার ওর হাতে দুটো বড় কালো পলিথিন। কোনো রকমের নাক ছিটকে শেষবারের মতো বিড়ালগুলোকে স্পর্শ করে। ওদের মৃতদেহের খণ্ডগুলো পলিথিনে পুড়তে বেশ অনেকটাই সময় লেগে গেল। এরপর তিনটা কাজ সেরে নিজের বাবার বাড়িতে চলে যেতে পারবে মিনু। দ্বীপ ফিরলে ওকে কিছু না কিছু বুঝিয়ে নেবে ঠিক, তবে এই কাজটা করে ওর মনোকষ্ট নেই, কারণ ও জানতো সোজা পথে এই কাজ হবে না। এর আগেও সে বিড়ালগুলোকে অন্য কোথাও ছেড়ে দিয়ে আসার কথা বলেছিল দীপকে, কিন্তু শোনেনি দীপ। তাই সুযোগ পেয়ে আজ এই নোংরা কাজটা করেই বসলো ও। এখন ওর প্রথম কাজটা হলো বিড়ালগুলোর দেহাংশ কোনো ডাস্টবিনে ফেলে আসা অথবা মাটিতে পুঁতে দেওয়া। যদিও মাটি খুঁড়ে এগুলো পুঁতে দেওয়াটা সময় সাপেক্ষ, তবুও ওর পক্ষে এটাই ভালো। দ্বিতীয় কাজ হলো ছুরিটা বাইরে কোথাও ফেলে দেওয়া। সে না হয় বাবার বাড়ি যাওয়ার পথেই এই কাজটা সেরে নেবে ও। আবার একটা দুষ্ট হাসি হেসে কাজে লেগে পড়ল মিনতি। ওর কানে এগুলো বেজে চলেছে, বিড়ালগুলোর আর্তনাদ। আর শেষ কাজ হলো মেঝেতে রক্তের দাগ পুরোপুরি মুছে ফেলা, যাতে এ বাড়িতে মৃত বিড়ালগুলোর কোনো চিহ্নই না থাকে। সবটুকু সেরে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল মিনতির। 3 দিন পর দীপ বাড়ি ফিরে প্রথমে মিনতিকে সামনে বসিয়ে এটা ওটা গল্প জুড়ে দিল। এই মিনু, জানো তো কাজের থেকে বেশি ঘোরাঘুরি আর খাওয়া দাওয়াটাই হয়েছে। তোমাকে বড্ড মিস করছিলাম। তোমার কেমন কাটলো সময়টা? ভালোই কেটেছে, আপদ বিদায় করেছি বলে কথা। কি বললে? না মানে, যাওয়ার আগে ঘরটা একটু ঝেড়ে গিয়েছিলাম। প্রচুর পুরনো খবরের কাগজ বেরিয়েছিল, আরও কত কি, সেগুলো সোজা ডাস্টবিনে দিয়ে এসেছিলাম। তা ভালোই করেছো। আচ্ছা, আমাদের বিড়ালগুলোর প্রসঙ্গ উঠতেই চোখ মুখ চেপে ন্যাকাশুরে কেঁদে উঠল মিনতি। দীপ ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, আরে হয়েছেটা কি, বলবে তো? অমন করে কাঁদছো, কি হয়েছে? জানো তো, আমি পেছন পাড়ার কাকিমাদের বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম ওদেরকে। আজ সকালে বাড়ি ফিরে যখন নিতে গেলাম ওদের, তখন শুনলাম। আবার কেঁদে উঠল মিনতি। এ কান্না আসল না নকল সেটা বোঝার উপায় বা মানসিকতা কোনোটাই নেই দ্বীপের। সে জানতে চায় কি হয়েছে বিড়ালগুলোর সাথে। দম নিয়ে আবার বলতে শুরু করলো মিনু। দত্ত কাকিমা বললেন যে আমাদের বিড়ালগুলোকে পরদিন সকাল থেকে আর খুঁজে পাননি ওনারা। জানি না ওরা আর ফিরে আসবে কিনা। আমার চিন্তা তোমাকে নিয়ে। তুমি কিন্তু একেবারেই মন খারাপ করবে না, কথা দাও আমাকে। দ্বীপের চোখে কখন যে জল চলে এসেছিল সেটা ও নিজেও বুঝে উঠতে পারেনি। মৃতা মায়ের পরম পছন্দের ওই 5টা বিড়াল যে আর নেই, চলে গেছে অন্য কোথাও। দ্বীপের অন্তর মন সেটা মেনে নিতে পারছিল না কিছুতেই। তবুও স্ত্রীর কথাতে বিশ্বাস না করার কোনো কারণ তার মাথাতেই এলো না। একটা ভয় হলো কেবল, বিড়ালগুলো রাস্তায় বেরিয়ে গেল কোথায়।
দুরন্ত গতিবেগে ছুটে আসা কোনো গাড়ি ওদেরকে পিষে ফেলেনি তো? সে সম্ভাবনার কথা মাথাতেই এলে কেঁপে উঠছে দ্বীপের মস্তিষ্ক। খারাপও লাগছে, মায়ের ভালোবাসার বিড়ালগুলোকে রাখতে পারল না ওরা। বেশ কয়েকদিন কেটে গেছে, বেশ চুপচাপ হয়ে গেছে দ্বীপ। একদিন সকালে মিনতি এসে ওকে জানালো যে সে অন্তঃসত্ত্বা। ল্যাপটপের করতে থাকা কাজ ফেলে ফিকে হাসি হেসে উঠে দাঁড়িয়ে স্ত্রীকে বাহু বন্ধনে আবদ্ধ করল দ্বীপ। মিনুর কানের কাছে ঠোঁট এনে বলে উঠল, ও আমার মনে হয় জানো তো, মা আমাদের সন্তানের রূপ নিয়ে ফিরে আসছে। সে কি আবার বিড়াল পুষতে হবে নাকি? ঠাট্টার সুরে কথাটা বলে ফেলল মিনতি। কথাটা শুনে বেশ একটু বিরক্ত হলো দ্বীপ। বলেও বসল, আহ মিনু, তোমার পছন্দ নয় বলে অন্য কারো পছন্দ নিয়ে ঠাট্টা অথবা মজা না করাই ভালো। যথাসময়ে মিনতির কোল জুড়ে এলো এক কন্যা সন্তান। দ্বীপসহ মিনতিও ভীষণ খুশি। দ্বীপের মনে হয় ওর মাই যেন ফিরে এসেছে। বেশ চলতে থাকে দিনগুলো। কিন্তু ওই যে মানুষ করে ফেলা পাপকে ভুলে যেতে পারে, সেই পাপ কিন্তু মানুষটাকে ভুলে যায় না। সুদে আসলে বুঝিয়ে দেয় কষ্ট কাকে বলে। একদিন হঠাৎ চোখের তলায় কালি নিয়ে এসে স্বামী দ্বীপকে বলল মিনতি, আমার না শরীর ভালো লাগছে না, কদিন হলো। আজ দেখতে সারা গায়ে এই দেখো কী সব বেরিয়েছে। স্ত্রীর হাতটা টেনে নিয়ে দ্বীপ দেখে আকারে ছোট বেগুনি রঙের কী সব যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। মিনতির হাতসহ কপালেও 4-5টা এই ধরনের দাগ দেখতে পেল দ্বীপ। এসব ব্যাপারে দেরি করা ঠিক নয়, ডাক্তারি দেখিয়ে নেওয়াই ভালো। তারপর আবার ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, বলে উঠল দ্বীপ। মিনতিও আর দেরি করতে চাইল না। যদিও ব্যথা নেই, তবু মনে একটা ভয় কাজ করছে। সঙ্গে 2 দিন ধরে মাথাটাও ঘুরছে ওর। অবশেষে চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে উদ্যত হলো দম্পতি। ডাক্তার ব্যাপারটা দেখে যা বুঝলেন সেটাই বললেন দ্বীপকে। এই জিনিসটা আমার জানা নেই, উনি কি খেয়েছিলেন সেসব জেনে নিয়েছি আমি। যা বুঝছি তাতে এই জিনিসকে অ্যালার্জির পর্যায়ে ফেলা যেতে পারে হয়তো। তবে উনি গত 3-4 দিন ধরে কোনো জিনিস স্পর্শ করেছেন, সে ব্যাপারে আরও জানা দরকার। আচ্ছা, আপনার স্ত্রীর এর আগে এসব হয়নি? ও না ডাক্তারবাবু, যদিও উনি বলেছেন যে এর আগে হয়নি, তবুও আমার মনে হলো আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার। আচ্ছা ডাক্তারবাবু, ক্যান্সার জাতীয় কিছু নয় তো? ক্যান্সার তো নয়ই, তবে সেই জাতীয় কিছু হতে পারে যাকে ক্যান্সার নাম দেওয়া চলে না, কারণ ক্যান্সার এত তাড়াতাড়ি এতটা ছড়িয়ে পড়তে পারে না। আর ক্যান্সারের বৈশিষ্ট্য ও লক্ষণ এর থেকে একদম আলাদা। তবে আপনি একদম চিন্তা করবেন না, একজন অন্য ডাক্তারের হদিশ দিচ্ছি। অপয়েন্টমেন্ট নিয়ে কাল পরশু করে একবার দিল্লি চলে যান, ব্যাপারটা ফেলে রাখবেন না। আর শুনুন, আপনার সদ্যজাত সন্তানটিকে ওনার থেকে দূরে রাখবেন কিছুদিন। বাড়ি ফিরে দিল্লির ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিল দ্বীপ। ওর মাথায় দুশ্চিন্তার রেখা। শোনো মিনু, তুমি না রেস্ট নাও, কাল বিকেলেই বেরোতে হবে আমাদের। আমি আমাদের পুরনো কাজের দিদিকে বলে পাঠিয়েছি। দিদিও বলে পাঠিয়ে যে দিদির মেয়ে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আজ না হয় সেই আমাদের ছোট্ট সোনার খেয়াল রাখবে। ডাক্তারবাবু তোমাকে ওর কাছে যেতে মানা করেছেন তো, তাই আর কি। তুমি কিন্তু একেবারেই চিন্তা করো না। ভারাক্রান্ত গলায় মিনতি বলে উঠল, আচ্ছা, তোমার বোনকেই ডেকে নিলে পারতে তো বাবুর দেখাশোনার জন্যে। শুধু শুধু ওকে আর খবর দিয়ে ব্যস্ত করলাম না, ও হয়তো চিন্তা করবে। আর তাছাড়াও কাল মেয়েকে তোমার বাবা মায়ের কাছে রেখেই দিল্লি যেতে হবে। আজকের দিনটাই তো ব্যাপার। দরজার কড়া পড়তেই বাইরে গেল দ্বীপ। ভেতরে নিয়ে এলো একজন মেয়েকে। ঘোমটায় চোখ মুখ ঢাকা থাকায় মেয়েটির বয়স বোঝবার উপায় নেই। হাত ও শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে রাখা। মেয়েটিকে দেখেই বিরক্ত হলো মিনতি, কিন্তু বিপদের সময় এই বিরক্তি নিতান্তই সামান্য। আজ ওর আদরের ফুটফুটি মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর দায়িত্ব হলো এই শরীর ঢেকে রাখা মেয়েটির। নিজের শরীরে দুশ্চিন্তায় অল্প কটা খাবার মুখে তুলতে তুলতে মেয়েটিকে প্রশ্ন করল মিনতি, তুমি নিজেকে ঢেকে রেখেছ কেন? কয়েক মুহূর্ত ভেবে নিয়ে ক্ষণক্ষণে গলায় মেয়েটি ওদের আঞ্চলিক ভাষাতেই উত্তর দিল, আমার গায়ে অ্যাসিড লেগেছিল বৌদি, পুড়ে গেছি। কিভাবে? একটা মেয়ে মানুষ আমাকে মারতে গিয়েছিল, আমার গলাতে ছুরি বসাইতেও গিয়েছিল, আমিও ছেড়ে দিনি, ওকে মেরে এসেছি। সে কি পুলিশ তাকে ধরল না?
সবাইকে কি পুলিশ ধরতে পারে বৌদি? কেন, সে কি পালিয়েছিল? তদন্ত হয়নি? না না, তোমাকে বললাম যে আমি নিজে হাতে ওকে মেরেছি, শাস্তি দিয়েছি। আইনকে নিজের হাতে তুলতে গেছিলে। মিনতির এই কথায় কটাক্ষের হাসি হেসে নিল মেয়েটি। হাসিটাও কীরকম যেন ক্ষণক্ষণে, একেবারেই ভালো ঠেকছিল না মিনতির। মেয়েটি বলে উঠল, দেশে সবার লগে আইন আছে বৌদি, নাই তো ওকে ছেড়ে দিলেই তো পালাতো। ওদের মতো লোকদের নিজের হাতে শাস্তি দিতে হয় গো, বুঝলে? সেজন্য জেলেও যেতে হয়েছিল জানো। খনা গলায় আবার হেসে উঠল মেয়েটি। ওই গলা শোনার পরে অদ্ভুত লাগার সঙ্গে সঙ্গে একটু ভয়ও করছিল মিনুর। ওই ভয় বুকে আঁকড়ে রেখে শুনতে গেল মিনতি। দীপ কিছু কাজ সেরে রাখার জন্য ল্যাপটপ নিয়ে বসেছে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ জেগে উঠে বসল মিনু। ঘাম গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে শুকিয়ে আসছে গলা। জল খেতে উঠতে যাবে এমনই সময় সামনের দরজা দিয়ে একটি বেটে ছায়ামূর্তি ঢুকতে দেখল ও। যে আসছিল সে কাছে আসতেই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল মিনতির হৃদয়ের স্পন্দন। এ যে সেই মেয়েটা, হাতে জলের একটা গ্লাস নিয়ে এগিয়ে আসছে ক্রমশ। ঘাবড়ে গিয়ে উঠে খাট থেকে নেমে ক্রমশ পেছোতে লাগলো মিনতি। হঠাৎ একটা ডাকে চোখ বুজে ফেলল ও। বিড়ালের ডাক। ডাকটা ক্রমশ কান্নায় রূপান্তরিত হচ্ছে। খুব বেশি জোরে নয়, তবে ঘাড় কাঁপানো। এই রাতে বিড়ালের শব্দ, আর ওই মেয়েটি। চোখ খুলে পালানোর পথ খুঁজতে গিয়ে চোখটা আটকে গেল মেয়েটির পায়ে। সারা শরীর ঢাকা হলেও পাটা প্রকাশ্যে বেরিয়ে আছে। কিন্তু এটা কি ধরনের পা? মানুষের পা এমনটা হয় নাকি? কুচকুচে কালো, শীর্ণ। নাইট বাল্বের আলোতে সেই পায়ে থাকা ছোট ছোট ঘন লোমগুলোও চোখে পড়ছে। মিনতি যেন বোবা হয়ে গেছে। চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ করে চেঁচিয়ে উঠতে পারছে না ও। এ তো বিড়ালের পা। কম্পিত শরীর এ মন নিয়ে মেয়েটির মুখের দিকে তাকানোর চেষ্টা করলো ও। মুখে ঢাকা ঘোমটার মধ্য দিয়ে তৎক্ষণাৎ জ্বলে উঠল হলদেটে দুটো চোখ। সে দৃশ্য চাক্ষুষ করে চমকে উঠল মিনতি। কানে বেজে উঠল মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকা বিড়ালগুলোর সেদিনের আর্তনাদ। সঙ্গে ওই পাঁচটা বিড়ালের 5 জোড়া চোখ ভেসে উঠল মিনতির দৃষ্টিতে। শরীরের রক্তশূন্য হয়ে গেল নিমিষেই। ও বুঝতে পারল করে ফেলায় ভুলের শাস্তির ঘণ্টা বেজে গেছে। নিজের আদরের মেয়ের কান্না এসে গ্রাস করল মিনতির কর্ণগহ্বরে। আর সহ্য করতে পারছিল না মিনতি। বিষম উত্তেজনায় চেঁচিয়ে উঠল ও, আমাকে শাস্তি দাও, আমার সন্তানকে কষ্ট দিও না, মেরো না ওকে প্লিজ। মিনুর এই আর্তনাদ আর কান্নার শব্দ শুনতে পেয়ে ছুটে বেডরুমে এসে পৌঁছয় দীপ। এসে পড়ে কাজের সেই মেয়েটিও। এসে দেখে মিনতি মাটিতে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে আর কাঁদছে। দীপ বুঝতে পারে কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছে মিনতি, তাই এমনটা করছে। কিন্তু কি এমন স্বপ্ন দেখল মেয়েটা? আলো জেলে কাছে গিয়ে দীপ দেখতে পায় মিনতির হাতে পায়ে কপালে এই চিহ্নগুলো উঠেছিল, সেগুলো থেকে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে। গলায় একটা কাটা দাগ, যেন পেন্সিল কম্পাস দিয়ে কেউ আঁচড় কেটে দিয়েছে। অন্যায় করলে কেউ না জানুক, অন্যায়কারী কিন্তু নিজে জানে যে সে কী পরিমাণ নিষ্ঠুর কাজ করেছে, তাই তার মনই তাকে শাস্তি দিতে যথেষ্ট।